আসসালামু আলাইকুম। 22 নম্বর ক্লাসে আমরা রাইটিং টাস্ক 2 এর আরেকটা ফুল সলিউশন নিয়ে আলোচনা হুম। তো এখানে আলোচনাটা হচ্ছে গিয়ে রাইটিং টাস্ক 2 এর আরেক ধরনের প্রশ্ন, প্রবলেম সলিউশন। সো প্রবলেম সলিউশনে মূলত কি ধরনের প্রশ্ন থাকে? একটা স্টেটমেন্টে একটা সমস্যা তুলে ধরা হবে, আর সেই সমস্যার উপর আপনাকে কারণ, ইফেক্ট, সলিউশন, এই তিনটার মধ্যে যে কোনো দুইটা জিজ্ঞেস করতে পারে। আমি আবার বলছি, আপনাকে কি করবে, একটা সমস্যা এখানে তুলে ধরবে। যেমন এখানে দেখেন একটা সমস্যা তুলে ধরেছে, দ্য কনজাম্পশন অফ দ্য ওয়ার্ল্ডস রিসোর্সেস, ব্র্যাকেটে উদাহরণ দিয়ে বলেছে ওয়েল, গ্যাস, কোল ইজ ইনক্রিজিং এট ডেঞ্জারাস রেটস। কনজাম্পশন মানে ব্যবহার বা বক্ষণ, অর্থাৎ আহ পৃথিবীর যে সম্পদ যেগুলো আছে, যেমন তেল, গ্যাস, কয়লা, এগুলোর ব্যবহার দিন দিন ভয়ঙ্কর হারে বৃদ্ধি পাচ্ছে। হোয়াট প্রবলেমস ডাজ ইট কজ, এটা কি কি সমস্যা তৈরি করে, এন্ড হাউ ক্যান উই সলভ ইট, এবং এটা আমরা কিভাবে সমাধান করতে পারি। তো খেয়াল করে দেখেন, হোয়াট প্রবলেম ডাজ ইট কজ মানে কি, এটা কি সমস্যা তৈরি করে। তার মানে এটা কিন্তু কারণ খুঁজে নেই আপনার কাছে। কজ শব্দের তো কারণ, কিন্তু এখানে বলে নাই হোয়াট আর দ্য কজেস, হোয়াট আর দ্য কজেস অফ দিস প্রবলেম, এই প্রবলেমের কারণ কি এটা কিন্তু জিজ্ঞেস করেনি। সুতরাং যে শিক্ষার্থীরা হুট করে প্রশ্ন দেখে আনসার দিয়ে দেন, এটা কিন্তু একটা মারাত্মক ভুল জিনিস। এটা করা যাবে না। আপনি প্রশ্ন বুঝেন, প্রশ্নতে বলতেছে হোয়াট প্রবলেমস ডাজ ইট কজ, এটার কারণে কি কি সমস্যা তৈরি হতে পারে, এন্ড পরবর্তীতে জিজ্ঞেস করছে হাউ ক্যান উই সলভ ইট। এখন একটা রাইটিং টাস্ক ট্রুতে আসলে আহামরি তো আমাদের কিছু লাগবে না। আপনি মনে মনে চিন্তা করুন, এই যে রিসোর্স গুলো আছে, যেমন অয়েল, তেল, গ্যাস মানে গ্যাস, কোল মানে কয়লা, এগুলো যদি, এগুলোর ব্যবহার যদি দিন দিন বৃদ্ধি পায়, তাহলে কি কি সমস্যা হইতে পারে। যদি আপনার ব্রেইনে এই প্রশ্নের উত্তরটা থাকে, তাহলে আপনি অন্তত প্রথমেই 5.5 পাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছেন প্রথমেই। কারণ আপনি এই প্রশ্নের উত্তরের যে মূল পয়েন্ট গুলো আপনি জানেন। এরপরে আপনি এটাকে একটু ভোকাবুলারি দিয়ে সাজাবেন, ভালো ভালো ভোকাবুলারি ব্যবহার করবেন, এবং গ্রামার কারেক্ট রাখবেন, গ্রামারের রেঞ্জ বৃদ্ধি করবেন, দেখবেন আস্তে আস্তে আপনার রাইটিংটা 6.5 এর রেঞ্জে চলে যাবে। এখন একটা রাইটিং এ যে মার্কস দেওয়া হয় যে যে বিষয়ের উপর, এগুলো বারবার অনেকবার আলোচনা করেছি অনেক জায়গায়। সো এগুলো নিয়ে আরেকবার আলোচনা করার দরকার নেই। এগুলো আমি লিখতে সময় এমনিতে আপনি আস্তে আস্তে বুঝে ফেলবেন। এই স্ট্রাকচার টুকচার দিয়ে কথা না বলে যদি আমরা লেখার সময় এগুলোকে বুঝে বুঝে দেই, তাহলে মোটামুটি ঠিক আছে। এখন আসেন, আমরা মূলত কয়টা প্যারাগ্রাফের রাইটিং টাস্ক টু লিখি? 4টা প্যারাগ্রাফ। ইন্ট্রোডাকশন, বডি 1, বডি 2, কনক্লুশন। কনক্লুশনে তেমন কিছু লিখতে হয় না, কনক্লুশনে যা আলোচনা করেছি সেটাকে একটা সমাপ্ত দিয়ে দিই জাস্ট, যে আমি কষ্ট নষ্ট করে আলোচনা করেছি, তো এই হচ্ছে এটা, এই হচ্ছে এটা, শেষ। যাদের টার্গেট 6.5, কখনো ফিক্সড কোনো ফর্মুলাতে বসে থাকবেন না, কোনো ফিক্সড ফর্মুলাতে বসে থাকবেন না। ঠিক আছে? মিস সুমাইয়া, আপনার ক্যামেরাটা অফ করুন প্লিজ। আচ্ছা, কিভাবে লিখতে হয়, অলরেডি এই নতুন ব্যাচে আমরা রাইটিং টাস্ক দুটো আলোচনা করেছি, আজকে হচ্ছে কি 3 নম্বর, আরো আলোচনা হবে। কারণ প্রত্যেকটা ফুলই আমি এভাবে রাইটিং করে করে দিব, নিজে টাইপ করে করে দিব। এখন প্রথমে আসুন, প্রবলেমস, এই যে পৃথিবীর যে সম্পদ যেগুলো আছে, এগুলোর যে রিসোর্স গুলো যে আস্তে আস্তে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, কোনো জিনিসের ব্যবহার বৃদ্ধি পাওয়া মানে কি, মানে এগুলোর পরিমাণ কমে যাওয়া। এটার কারণে কি কি সমস্যা হইতে পারে, প্রবলেমস কি কি হইতে পারে। চলুন আমরা প্রবলেমস এর লিস্ট তৈরি করি। আমরা প্রবলেমস এর একটা লিস্ট তৈরি করি, প্রথমে কি কি প্রবলেম তৈরি হতে পারে। আচ্ছা মিস্টার সাহেব, ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তরটা আমি একটু পরে দিচ্ছি, চলুন আমরা একটু দেখি। দিচ্ছি, আমি আপনার প্রশ্নটা নিচ্ছি। আসেন আমরা একটু বের করি যে কি কি প্রবলেম তৈরি হতে পারে। পৃথিবীতে এই যে ওয়েল, গ্যাস, কোল, এগুলো যে আছে, এগুলোর যে ব্যবহার বৃদ্ধি পাচ্ছে,
তাহলে কি কি প্রবলেম হইতে পারে? প্রথম যে প্রবলেম যেটা আসছে এটা হচ্ছে গিয়ে মাটির যে ব্যালেন্স আছে, ব্যালেন্স যেটা আছে আর্থ ব্যালেন্স, এটা ড্যামেজ হইতে পারে। ড্যামেজ দ্য ব্যালেন্স অফ দ্য আর্থ, ড্যামেজ দ্য ব্যালেন্স অফ দ্য আর্থ, পৃথিবীর ব্যালেন্স কি হয়, একটু নষ্ট হইতে পারে। কিভাবে হবে সেটা আমরা ইয়েতে গিয়ে ব্যাখ্যা দিব। এক নম্বর। দুই নম্বর যেটা হচ্ছে গিয়ে পরিবেশ দূষণ বাড়তে পারে। কিভাবে? এই যে ওয়েল গ্যাস এগুলো যে বেশি বেশি ব্যবহার করতেছেন, তাহলে দূষণ হচ্ছে না? ওকে। ইনক্রিজিং এনভায়রনমেন্টাল পলিউশন, দুইটা দুইটা প্রবলেম পাইলাম আমি। আচ্ছা, আপনার মাইন্ডে যা আসে তা লেখেন। আপনাকে যে আহ অন্যের আইডিয়া ধার করতে হবে বিষয়টা এরকম না, আমার মাথায় যা আসবে আমি তা লিখব। তিন নম্বর যে সমস্যাটা হতে হতে পারে সেটা হচ্ছে গিয়ে প্রোডাক্টের প্রাইস বাড়তে পারে, কারণ তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে। এটার সাথে সাথে দেখবেন মানে এগুলোর যেহেতু পরিমাণ কমে যাচ্ছে, তেলের পরিমাণ কমে গেছে, গ্যাসের পরিমাণ কমে গেছে, তো এখন যেহেতু এগুলোর পরিমাণ কমে যাবে তখন এগুলোর দাম বেড়ে যাবে, আর দাম বাড়লে অন্যান্য প্রোডাক্টের দামও বাড়বে। সো ইনক্রিজ দ্য প্রাইস অফ কমন প্রোডাক্টস। তার মানে যদি এই অয়েল গ্যাস কোল এগুলোর যদি ব্যবহার দিন দিন বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এই প্রবলেম গুলো সৃষ্টি হতে পারে, যেটাকে প্রাইস হাইক। জি, এটাকে প্রাইস হাইক বলা হয়। আমি এমনি জাস্ট একটু ডিটেলস রেখে দিলাম। সো মনে রাখবেন, আপনি যদি পয়েন্ট গুলো খুঁজে বের করতে পারেন, আর ওই পয়েন্টের উপর যদি আপনি তিলকে তাল বানাই মানে প্রসঙ্গ ঠিক রেখে যদি 250 ওয়ার্ড লিখতে পারেন, তাহলে সর্বনিম্ন আপনার প্রথমেই স্কোর আসলো 5.5। এরপরে দেখবো যে গ্রামার ভোকেবুলারি এগুলো ঠিক আছে কিনা, ওগুলো ঠিক থাকলে 6.5 পর্যন্ত তোলা তোলা যাবে। সো আমাদের আলোচনাটাই হচ্ছে গিয়ে 6.5 লেভেল পর্যন্ত, ঠিক আছে? এখন আসেন এটার সলিউশনটা কি কি হতে পারে। আমরা তো দিলাম কি কি প্রবলেম হইতে পারে এটা দিলাম, এখন আসেন সলিউশন। সম্ভাব্য সলিউশন কি কি হইতে পারে? এক নম্বর যে সলিউশন সেটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জিটা ইউজিং রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি বুঝেন? এমন শক্তি যেটা আজীবন চলতেই থাকবে, যেমন সোলার, সোলার এনার্জি, বায়োগ্যাস প্লান্ট, এগুলো। এই দুটো হচ্ছে কি বিকল্প। সৌরশক্তি একটা আছে না, সৌরশক্তি। আর একটা হচ্ছে কি আপনার বায়োগ্যাস প্লান্ট, যেটা ওই বিভিন্ন ময়লা টয়লা দিয়ে যে তৈরি করা হয়। এক নম্বর সলিউশন। দুই নম্বর সলিউশনটা হচ্ছে গিয়ে সরকার যদি এই ইয়েটা এনার্জি গুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউট করে দেয়, যদি প্রপার সরকার যদি মনিটর করে দেয়, দেখবেন এগুলোর অপচয় কমে গেছে। কারণ এই যে অয়েল গ্যাস কোল এগুলোর যে পরিমাণ আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? কারণ এগুলো যার যেভাবে খুশি খুশি ইউজ করতেছে। তাহলে আমরা বলতে পারি প্রপার ডিস্ট্রিবিউশন অফ এনার্জি বাই গভর্নমেন্ট। তাহলে এই হচ্ছে কি দুইটা সলিউশন। সো আমরা প্রবলেম পাইলাম তিনটা, সলিউশন পাইলাম দুইটা, 5টা পয়েন্ট পেয়েছি। এখন আমরা মোটামুটি একটা এসে লিখতে পারবো। সো লেখার আগে একটু মাইন্ডে আপনাদেরকে আবার মনে করিয়ে দেই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। আইএলটিএস রাইটিং টেস্ট 2 তে আমাকে একটা এসে লিখতে হবে। আপনারা হাই স্কুলে থাকতে লিখেছেন, কলেজে থাকতে লিখেছেন, লেখালেখি করেছেন, সেই একই জিনিসই এখন করবেন। তো মনে রাখবেন, আপনি হাই স্কুলে এখন না, আপনি কিন্তু এখন কলেজেও না, আপনি আপনার পাবলিক যে পরীক্ষাগুলো আছে ওগুলো না, এখন আপনি ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড পরীক্ষা দিচ্ছেন। আইইএলটিএস, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আন্তর্জাতিক যেহেতু লাগানো আছে, তার মানে মনে করবেন এটা কিন্তু নর্মাল কোনো পরীক্ষা না। এই যে 5টা পয়েন্ট আপনি পেয়েছেন, এই 5টা পয়েন্ট সুন্দর করে লেখেন। একটু গ্রামার চেঞ্জ করে করে লিখবেন, কারণ একই জাতীয় গ্রামার দিলে আপনার মার্কস কম আসবে। স্পেলিং চেক করবেন যে স্পেলিং ভুল হচ্ছে কিনা।
ভোকাবুলারি সবসময় কি আপনি নর্মাল নর্মাল ভোকাবুলারি দিচ্ছেন, সেটা একটু নজর রাখবেন। আর আইডিয়া গুলোকে একটু ব্যাখ্যা দিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে? এই যে আপনি আইডিয়া গুলো নিয়েছেন, এই আইডিয়া গুলোকে ব্যাখ্যা দিয়েন। ব্যাখ্যা দেওয়ার সময় যদি মাঝে মধ্যে কোনো উদাহরণ খুঁজে পান, তাহলে উদাহরণ দিয়েন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চারটা প্যারাগ্রাফ মোট লিখবো। তো প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, যারা মনে রাখতে পেরেছেন গুড, যারা রাখতে পারেননি তারা আমার দলে আছেন। চলুন আমি একটু মনে করিয়ে দিই। ইন্ট্রোডাকশন লিখবো আমরা 3 সেন্টেন্সে। 1 নম্বর সেন্টেন্সে আলোচ্য বিষয়ের উপর কমেন্ট দিব। এখানে আলোচনার বিষয়টা কি? এখানে আলোচনা হচ্ছে পৃথিবীর রিসোর্স নিয়ে, যেমন অয়েল, গ্যাস, কোল, এগুলো নিয়ে একটা কমেন্ট আপনি করতে পারেন। 1 নম্বর যে লাইনটা, এটা লিখবো হচ্ছে এই যে স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টের উপর একটা কমেন্ট দিব। স্টেটমেন্ট বলতে এখানে কি, এই যে অয়েল, গ্যাস, কোল, এগুলো নিয়ে একটা কমেন্ট দিয়ে দিব প্রথম লাইনে। দ্বিতীয় লাইনে এই স্টেটমেন্টটাকে কপি পেস্ট করে বসিয়ে দিব, হালকা একটু পরিবর্তন করব। এখন এই দেখলাম অনেক স্টুডেন্ট প্যারাফ্রেজ করতে পারে না, এই সেই বলে। প্যারাফ্রেজ করতে হবে কেন? আপনার এলাকায় একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটা আপনি আপনার বউকে বলেন, আপনার বোনকে বলেন, আপনার আম্মাকে বলেন যে আম্মা এই কাহিনী ঘটছে। 1 মিনিট এই কাহিনী আপনার আপনার কোনো মানে আশেপাশের যত মহিলা আছে, নারী আছেন, হ্যাঁ, এটাকে কেউ আবার ইনসাল্ট হিসেবে নিয়ে নেন, এটা মজা করতেছি, পরে বুঝবেন যে এটা কি কেন বলতেছি। যাই ঘটুক না কেন, আপনি উনাদের কানে যখন দিবেন, ওই ঘটনাটা দেখবেন তারা আরেকজনকে বর্ণনা দিচ্ছে, কিন্তু বর্ণনা দেওয়ার সময় কিঞ্চিত পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যেই কথাটা আপনি তাদেরকে শেয়ার করেছিলেন, তারাও আরেকজনকে বলেছে, ঠিক আছে, কিন্তু হুবহু বলেননি, একটু ভাষাগত পরিবর্তন করে বলেছে। এই যে আমরা একজনের কথা আরেকজনকে গিয়ে বলি, একজনের তথ্য একজন আমাকে মেসেজ দিল, বললো এটা ওকে পাঠিয়ে দিস, আমরা কিন্তু হুবহু মেসেজটা পাঠাইতে পারি না, একটু ভাষাগত পরিবর্তন করে বলি। আর সেটা কি বলা হচ্ছে প্যারাফ্রেজিং। সো প্যারাফ্রেজিং করতে গেলে আমি কি করি, আমি এই যে প্রশ্নটা এখানে লেখা আছে না, এই যে স্টেটমেন্টটা, আমি যখন এটাকে প্যারাফ্রেজ করতে চাই, তখন আমি প্রশ্নের দিকে তাকাই না, কারণ প্রশ্নটা আমি মানে মোটামুটি বুঝে ফেলেছি। প্রশ্ন যেহেতু আমি বুঝে ফেলেছি, সেক্ষেত্রে এই প্রশ্নটা আমি যখন প্যারাফ্রেজ করে লিখবো, তখন প্রশ্নের দিকে তাকানোর দরকার থাকে। যখনই আমি তাকাবো তখনই আমি কপি পেস্ট করে দিব, আর যখন তাকাবো না তখন আমি নিজের মতো করে এটা লিখতে পারবো। মূল কথা তো আমার মাথায় আছে। মূল কথাটা কি, চোখ মুজে আমি বলতেছি, কি বলতেছি? আচ্ছা, মূল কথাটা হচ্ছে গিয়ে পৃথিবীর যে সম্পত্তি যেগুলো আছে, যেমন তেল, গ্যাস, কয়লা, এগুলোর পরিমাণ বা ব্যবহারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানে ইনক্রিজিং দেওয়া আছে, আপনি ইনক্রিজিং এর সিনোনিম বসিয়ে দেন, গ্রোয়িং, এনহ্যান্সিং, ঠিক আছে? 3 নম্বর লাইনে কিছু করতে হবে না, 3 নম্বর লাইনে আপনাকে যা জিজ্ঞেস করেছে সেটা শর্টকাট উত্তর দিয়ে দিবেন, এটা মুখস্থ লাইন। প্রবলেম সলিউশনের প্রত্যেকটা রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনের তৃতীয় লাইনটা মুখস্থ। চলুন আমরা লেখা শুরু করে দিই। আমরা এখন ইন্ট্রোডাকশন লেখা শুরু করব। ইন্ট্রোডাকশন, এটাকে মধ্যে নিয়ে আসি। আচ্ছা, ইন্ট্রোডাকশন আমরা কিভাবে শুরু করি? ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট, এটা নিঃসন্দেহে সত্য যে, আচ্ছা, ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট, আমি যে কোনো রাইটিং টাস্ক যখন আমি লিখি, শুরু করি এভাবে, ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট দিয়ে। ইট ইজ অ্যাডমিটেডলি ট্রু দ্যাট মানে কি, এটা নিঃসন্দেহে সত্য যে, কি সত্য যে? আমরা লিখতে পারি ওয়েল, গ্যাস, কোল আর ক্রুশাল এলিমেন্টস ফর আস ইন ফর আস ইন আওয়ার লাইফ। এই সহজ একটা লাইন দিয়ে দিলাম। ইনস্ট্যান্ট রাইটিং, তো ইনস্ট্যান্ট রাইটিং আমি এটা জটিল কিছু লেখার দরকার নেই। আমি যদি রাইটিং কখনো আগে থেকে এটাকে রেডি করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসি, তখন এটাকে একটু আপার বলতে পারবো। বাট ইনস্ট্যান্ট লিখতে গিয়ে আমি সবকিছুকে ইয়ে করতে পারবো না। তাও এই রাইটিং গুলোতে অন্তত 6.5 দেয়, অন্তত বলতেছি। আপনারা মনে করেন
সম্ভবত রাইটিং টাস্কে মার্কস, মানে রাইটিং টাস্কে মার্কস পেতে হলে অনেক ভালো ভালো লেখা লিখতে হবে। না, আপনি প্রসঙ্গ ঠিক রেখে এমন ভাবে লেখেন যেন লেখাটা বোঝা যায় যে আপনার মেসেজটা ক্লিয়ার। ইলেমেন্ট সাবস্টেন্স এক কথাই। আচ্ছা, তো আমি কি করলাম, ইন্ট্রোডাকশনের প্রথম লাইন লিখলাম, ইন্ট্রোডাকশনের প্রথম লাইন লিখছি। এখন ইন্ট্রোডাকশনের দ্বিতীয় লাইন কি লিখবো? আমি ইন্ট্রোডাকশনের দ্বিতীয় লাইন কি লিখবো? প্রশ্নটাকে প্যারাফ্রেজ করবো। প্রশ্নটাকে প্যারাফ্রেজ বলতে কি, মানে স্টেটমেন্ট যেটা দিয়েছে, এই যে স্টেটমেন্টটা, এইটা আমি বলবো যে এই রিসোর্স গুলোর ব্যবহার অ্যালার্মিং রেটে বৃদ্ধি পেয়েছে। ডেঞ্জারাস রেট মানে অ্যালার্মিং রেট। সো এখানে যে লাইনটা লেখা আছে আমি এখন এই লাইনটা লিখবো। ইট ইজ নোটিস দ্যাট মানে কি, এটা দেখা যাচ্ছে যে ইট ইজ নোটিসড দ্যাট দ্য ইউজ অফ দিস রিসোর্সেস হ্যাভ বিন, সরি হ্যাজ বিন হবে, হ্যাজ বিন গ্রোয়িং উইথ অ্যান অ্যালার্মিং রেট ডে বাই ডে। আচ্ছা, সো আপনার স্টেটমেন্টে যে কথাটা লেখা ছিল সেম কথাটাই আমি লিখছি, একটু ভাষাগত পরিবর্তন করেছি। It is noticed that the use of these valuable resources has been growing with an alarming rate day by day. Alarming rate মানে হচ্ছে গিয়ে খুব ভয়ঙ্কর রেটে, ভয়ঙ্কর হারে। হ্যাজ হয়েছে কারণ আপনি কিন্তু আলোচনা করতেছেন ইউজ, ইউজ নিয়ে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউজ, দ্য ইউজ। সো দ্য ইউজ যেহেতু, তাহলে হ্যাজ বিন লাগবে। এখন আপনি বলতে পারেন স্যার রিসোর্সেস দেওয়া ছিল। দেখেন, অফ এর আগে যে আছে সে সাবজেক্ট, অফ এর পরে যে সে সাবজেক্ট না। অফ এর পরে যে আছে, যেমন হুমায়ুন স্যারের বইগুলো। আর আচ্ছা, এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটু দাঁড়ান। আমি ইন্ট্রোডাকশনটা শেষ করি, আপনাকে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। এখন ইন্ট্রোডাকশনটা শেষ করি। এই প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অনেকে বুঝবে না এভাবে বললে, এই জন্য আমি এটা বলতেছি যে এখানে সাবজেক্টটা হচ্ছে কি ইউজ অফ। এই ইউজ অফ এর পরে যেটা সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার। যদি এখানে আমি লিখতাম ইউজেস অফ, খেয়াল করেন, এখানে যদি ইউজেস অফ লিখতাম তাহলে এখানে হ্যাজ বিন দিতাম না, এখানে হ্যাভ বিন দিতাম। আচ্ছা, 3 নম্বর সেন্টেন্স আমি কি লিখবো? মুখস্থ একটা আনসার দিব। 3 নম্বর যেটা, এটা হচ্ছে গিয়ে আমাকে কি জিজ্ঞেস করেছে? কারণ জিজ্ঞেস করেছে, আমাকে কারণ জিজ্ঞেস করে নাই, আমাকে জিজ্ঞেস করেছে যে এটার আহ এটা কি কি প্রবলেম সৃষ্টি করে, তার মানে ইফেক্ট। প্রবলেমের মাধ্যমে কি প্রবলেম সৃষ্টি হয়, তার মানে ইফেক্ট আমাকে জিজ্ঞেস করছে। ইফেক্ট, ইফেক্ট মানে প্রভাব। এন্ড সলিউশন, তাহলে আমি লিখবো ইফেক্টস অফ দিস ইস্যু উইল বি নেরেট। এটা মুখস্থ লাইন। প্যারাগ্রাফ উইথ প্রবেবল রিমেডিজ। রিমেডিজ মানে প্রতিকার। সো সলিউশনের বদলা রিমেডিজ অ্যাডভান্স ওয়ার্ডটা দিলাম। এই লাইনটা মুখস্থ রাখতে পারেন। প্রবলেম সলিউশনের যে ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রোডাকশনের 3 নম্বর লাইনটা মুখস্থ নিতে পারেন। এটাতে মুখস্থ হলে সমস্যা নেই। তবে খেয়াল রাখবেন যে কারণ চেয়েছে না অন্য কিছু চেয়েছে। আমাকে কারণ চেয়েছেন, চাইনি, আমাকে কারণ চাইনি, আমাকে চেয়েছে হচ্ছে প্রভাব। আমার কাছ থেকে চেয়েছে যে প্রভাবটা কি, সো প্রভাবটা লিখতে গিয়ে আমি ইফেক্ট দিয়েছি। আর যদি কারণ চাইতো তাহলে লিখতাম ফ্যাক্টর। কারণের সিনোনিম কি, মানে কারণের ইংলিশ কি? রিজন। রিজন না দিয়ে দিব আমি ফ্যাক্টরস। সো ইন্ট্রোডাকশন শেষ। ইন্ট্রোডাকশন শেষ। কত ওয়ার্ড হইলো দেখে নেই। 50 ওয়ার্ড। সো আমরা ইন্ট্রোডাকশন শেষ করেছি 50 ওয়ার্ড। আমাদের আরো 200 ওয়ার্ড লাগবে। 200 ওয়ার্ড, ভয় পাবেন না। আমি রাইটিং করলে এমনি ক্লাসে যখন রাইটিং করায় 310, 20, 30, 350 প্রায় সময় টান।
কই? হুম, আমার এখানে না। এখন একটা প্যারাগ্রাফে লিখবো আমরা প্রবলেম গুলো, আর একটা প্যারাগ্রাফে লিখবো কি, সলিউশন। ওকে। আপনাদেরকে কি বলেছিলাম, যখন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, প্যারাগ্রাফের প্রথম লাইনে কখনো আইডিয়া শেয়ার করবেন না। প্রথম লাইনে আইডিয়া শেয়ার করবেন না। আচ্ছা, প্রথম লাইনে জাস্ট বুঝাবেন আপনি এই প্যারাগ্রাফে কি লিখতেছেন। যেমন আমরা এখন কি লিখবো, যে রিনিউয়েবল এনার্জির ইউজ বেড়ে গেলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। সেভারেল প্রবলেমস মে অ্যারাইজ, অ্যারাইজ মানে উত্থিত হওয়া বা বৃদ্ধি হতে পারে। সেভারেল প্রবলেমস মে অ্যারাইজ অর্থাৎ অনেক প্রবলেম সৃষ্টি হতে পারে ইফ the use of natural resources increase, ইনক্রিজের জায়গায় আমরা দিতে পারি এনহ্যান্স, এনহ্যান্সেস। আচ্ছা, এখন আমি এই লাইনটা আমার মতো করে দিলাম, আপনি একই লাইনটা, একই অর্থের লাইনটা অন্যভাবে অন্য কোনো ওয়ার্ড দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। লেখা সহজ রাখেন, লেখা পড়ে যেন যে কেউ বুঝতে পারে যে আপনার কন্টেন্টের বিষয়বস্তু কি। কিছু স্টুডেন্ট আছে এমন জটিল করে যে বোঝা যায় না যে কি বোঝাতে চাচ্ছে, আর কিছু কিছু স্টুডেন্ট আছে আইডিয়া একটাই মাথায় আছে আর নাই, ওই এক আইডিয়াকে বিভিন্ন ভাবে পেঁচাইয়া টেচাইয়া বারবার একই আইডিয়া দেয়। সেদিকে একটু খেয়াল রাখবেন, আপনার লেখা যেন নতুন নতুন কথাগুলো আসে, এটা খেয়াল রাখবেন। একই জাতীয় কয়েক কথাগুলো যদি বারবার বলেন তাহলে তো আপনার মার্কস আসবেন না। আচ্ছা, এখন প্রথম আইডিয়া যখন দিব তখন আমরা লিখতে পারি ফার্স্ট অফ অল। প্রথম আইডিয়া যখন আমি দিব, প্রথম আইডিয়া যখন আমি দিব তখন আমি ফার্স্ট অফ অল বলতে পারি। প্রথম আইডিয়া, আমরা বলেছিলাম যে প্রথম আইডিয়া যখন দিব তখন আমরা ফার্স্ট অফ অল দিয়ে শুরু করতে পারি। ফার্স্ট অফ অল, প্রথমত। আচ্ছা, প্রথম আইডিয়া কি বলেছিলাম যেন আমরা, ড্যামেজ দ্য ব্যালেন্স অফ আর্থ। এখন এটা লেখার আগে একটু থিঙ্ক করি। এই যে ওয়েল, কোল, গ্যাস, এগুলো যদি ব্যবহার বেড়ে, এগুলোর ব্যবহার যদি বৃদ্ধি পায়, তাহলে পৃথিবীর ব্যালেন্সটা কিভাবে নষ্ট হয়? কিভাবে নষ্ট হইতে পারে? হ্যাঁ, টু বিগিন উইথ বলা যাবে, সমস্যা নেই। আমরা যেহেতু দুইটা প্যারাগ্রাফ লিখবো, এক প্যারাগ্রাফে ফার্স্ট অফ অল, অন্য প্যারাগ্রাফে টু বিগিন উইথ দিতে পারি। তাহলে প্রথম আইডিয়া কি ছিল? ফার্স্ট অফ অল, দ্য ব্যালেন্স অফ দ্য আর্থ মে গেট ড্যামেজড। অর্থাৎ প্রথমটা হচ্ছে দ্য ব্যালেন্স অফ দ্য আর্থ মে গেট ড্যামেজড। পৃথিবীর যে ব্যালেন্সটা আছে, মাটি, পৃথিবী মানে আর্থ মানে হচ্ছে কি মাটি, মাটির ব্যালেন্সটা নষ্ট হতে পারে। এখন আমাকে ব্যাখ্যা করতে হবে কিভাবে ব্যালেন্স নষ্ট হইতে পারে। সো আপনাদেরকে সেদিন বলেছিলাম যে আইডিয়া এক্সপ্লেইন দেওয়ার ক্ষেত্রে আপনি একটা থিওরি অ্যাপ্লাই করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে। পাওয়ার পয়েন্ট একটু যাই, পাওয়ার পয়েন্টের সব লেটেস্ট যে, এই যে এটা এখানে দেওয়া আছে, স্লাইড শো, কারেন্ট স্লাইড। কিভাবে আপনি আইডিয়া এক্সপ্লেন দিবেন, এই হচ্ছে গিয়ে থিওরিটা। প্রথমে আমরা টপিক সেন্টেন্স, এই যে একটু আগে টপিক সেন্টেন্স দিলাম, তারপর হচ্ছে আইডিয়া সেন্টেন্সটা দিব, তারপর হচ্ছে কি এই আইডিয়াটা কিভাবে কার্যকর হবে সেটা দিতে পারি, তারপর এটার ফলে রেজাল্ট কি হইতে পারে, তারপরে যদি এক্সাম্পল থাকে এক্সাম্পল দিব, এরপরে এক্সাম্পলটাকে যদি আপনি একটু এক্সটেন্ড করতে চান,
মানে এক্সাম্পলের ফলে কি হইলো সেটা দিতে চান দিতে পারবেন। এটা হচ্ছে কি একটা মানে কোনো রকম যদি আপনি আত্মরক্ষার জন্য একটা সিস্টেম আছে। ব্যক্তিগতভাবে আমি এগুলো এগুলো মাথায় রাখি না। যাদের আইডিয়া এক্সপ্লেন করতে অসুবিধা হয় তাদের জন্য এই থিওরিটা। এখন আমি একটু আগে কি বলেছিলাম যে পৃথিবীর মাটির গঠনে কি হইতে পারে, কিছু ড্যামেজ হইতে পারে। কিভাবে ড্যামেজ হইতে পারে? যদি বেশি পরিমাণে এই যে রিসোর্স গুলো তেল গ্যাস এগুলো যদি সরানো হয়, তাহলে মাটির যে স্ট্রাকচারটা আছে এগুলো একটু দুর্বল হয়ে যেতে পারে কোনো বিশেষ এরিয়াতে। তাহলে লিখতে পারি ইফ ওয়েল গ্যাস অর কোল ইজ এক্সট্রাক্টেড। মনে রাখেন এক্সট্রাক্ট মানে কি? আচ্ছা ইজ হবে না, এখানে আর হবে, কয়েকটা যেহেতু দিয়ে দিছে। এক্সট্রাক্ট মানে কোন জিনিস থেকে নির্যাসিত করো, ওই যে মাটির নিচ থেকে যে আপনি এগুলো তুলেন এগুলোকে বলা হয় এক্সট্রাক্ট। প্যাসিভ ভয়েসে লিখতেছে মার্কস পাওয়ার জন্য। দ্য ব্যালেন্স অফ আর্থ মে গেট ড্যামেজ। আচ্ছা ইফ অয়েল গ্যাস অর কোল আর এক্সট্রাক্টেড ইন হিউজ কোয়ান্টিটি মানে কি? পরিমাণে। ফ্রম এ সার্টেন এরিয়া। ওকে, যদি কোনো বিশেষ এরিয়াতে বেশি পরিমাণ oil, gas or coal are extracted মানে নির্দেশিত করা হয়, the structure of that region। আচ্ছা ইনার স্ট্রাকচার, অভ্যন্তরীণ স্ট্রাকচার বলতে হবে। the ইনার স্ট্রাকচার মানে অভ্যন্তরীণ স্ট্রাকচার যেটা আছে মাটির যে স্ট্রাকচার will be weaker in that region। আচ্ছা এখন দেখেন ওই যে একটু আগে বলেছিলাম প্রথমে আইডিয়াল লাইন দিবেন, তারপরে আইডিয়াল লাইনকে জিজ্ঞেস করবেন কিভাবে আইডিয়াল লাইনটা বাস্তবায়িত হবে। এই দেখেন হয়ে গেছে। ইফ অয়েল গ্যাস অর কোল আর এক্সট্রাক্টেড ইন হিউজ কোয়ান্টিটি, যদি বেশি পরিমাণে তেল গ্যাস বা কয়লা উত্তোলন করা হয় ফ্রম এ সার্টেন এরিয়া, একটা বিশেষ জায়গা থেকে, দ্য ইনার স্ট্রাকচার উইল বি উইকার ইন দ্যাট রিজন। ওই অঞ্চলে মাটির যে অভ্যন্তরীণ যে স্ট্রাকচার এটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। ফলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট, এখানে ন্যাচারাল ক্যালামিটি দেখা দিতে পারে। ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক দুর্যোগ। ন্যাচারাল ক্যালামিটিস ক্যান, as a result natural calamities can কি করতে পারে? occur there, such as যেমন earthquake or ল্যান্ডস্লাইড বলতে পারেন। ল্যান্ডস্লাইড বুঝেন? ভূমি ধস, ল্যান্ডস্লাইড অথবা ল্যান্ড কলাপস বলা হয়। তো দেখেন আমি একটা আইডিয়া দিয়েছি ফার্স্ট অফ অল দিয়ে, সুতরাং ফার্স্ট অফ অল দিয়ে প্রথম আইডিয়াটা দেওয়ার পর, আচ্ছা এখানে ইজ ঝামেলা করতে চাচ্ছি, থাক যেখানে ফার্স্ট অফ অল এটা দিচ্ছি। সো প্রথম আইডিয়া প্রথম টপিক সেন্টেন্সে দিয়েছি আর আইডিয়া লাইনটা দিয়ে এক্সপ্লেন করে দিয়েছি। কি বলেছি? দ্য ব্যালেন্স অফ আর্থ মে গেট ড্যামেজ, অর্থাৎ পৃথিবীর ব্যালেন্স কি হতে পারে? নষ্ট হতে পারে। ইফ অয়েল গ্যাস or coal is extracted in huge quantity from a certain area, যদি কোনো বিশেষ এরিয়াতে এই জিনিসগুলো যদি বেশি পরিমাণে উত্তোলন করা হয়, the inner structure will be weaker in that region। আচ্ছা the inner structure of soil, এখানে সয়েলটা বাদ পড়ে গেছে। the inner structure of soil will be weaker in that region। ওই অঞ্চলের মাটির যে অভ্যন্তরীণ স্ট্রাকচারটা একটু দুর্বল হয়ে যাবে। as a result, ফলাফল স্বরূপ, এই যে আপনি একটা কানেক্টর দিয়েছেন এজ এ রেজাল্ট, এটার পরে একটু কমা দিতে ভুল করবেন। এই দেখেন আমি কিন্তু ফার্স্ট অফ অল দেওয়ার পর কমা দিয়েছি। তো আপনাদের মধ্যে অনেকে আছেন কমা দিতে ভুলে যান, এই কমাগুলো ভুল করবেন কেন? তারপরে কি এজ এ রেজাল্ট কি হইতে পারে? ন্যাচারাল ক্যালামিটিস ক্যান অকার দেয়ার সাচ এস আর্থকোয়াক অর ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড মানে ভূমিধস। সো প্রথম আইডিয়া সহ আমাদের যে এটা দিলাম, এই প্যারাগ্রাফটা শুরু করলাম,
টপিক সেন্টেন্স সহ কয়টা ওয়ার্ড হইলো? কি অবস্থা, আমার 59টা ওয়ার্ড হয়েছে। সো একটা আইডিয়া দেওয়ার পর এখন আমরা সেকেন্ড আইডিয়াতে চলে যাবো। সেকেন্ড আইডিয়া কি ছিল আমাদের? সেকেন্ড আইডিয়া কি ছিল? সেকেন্ড আইডিয়া হচ্ছে গিয়ে ইনক্রিজিং এনভায়রনমেন্টাল পলিউশন, আমাদের পরিবেশের দূষণটা বৃদ্ধি পাবে। বিসাইড, সেকেন্ড আইডিয়া যখন দিবেন তখন বিসাইডস, মোরওভার, ইন এডিশন, অন টপ অফ দ্যাট, যেটা ভালো লাগে সেটা দিন। ঠিক আছে, যেটা মনে চায় সেটা দেন। দ্বিতীয়টা ছিল ছিল হচ্ছে গিয়ে পরিবেশের দূষণ। দা এনভায়রন পলিউশন উইল বিকাম মোর ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড মানে ব্যাপক, অ্যাক্রস দা, অ্যাক্রস দা গ্লোব। গ্লোব মানে বিশ্ব বা ওয়ার্ল্ড দিতে পারে। আচ্ছা এখন দেখেন, environmental pollution, the environmental pollution will become more widespread across the world, সারা বিশ্বে environmental যে পলিউশন যেটা আছে সেটা কমন হয়ে যাবে। এখন কিভাবে, কিভাবে environmental পলিউশনটা কমন হবে? হুম, কিভাবে হতে পারে এটা? আচ্ছা, বেশি বেশি এই যে এগুলো হচ্ছে কি ফসিল ফুয়েল, এটা কাইন্ড অফ ফসিল ফুয়েল, এগুলো যত ব্যবহার করা হবে তার মানে কি দাঁড়াবে? এগুলো কিন্তু ধোঁয়া তৈরি করবে। আপনি গ্যাস, তেল, তারপর হচ্ছে গিয়ে কয়লা, এগুলো যত জ্বালাবেন এগুলো কি করতে পারে? আপনার ধোঁয়া বেশি তৈরি করবে। তো ধোঁয়া বেশি তৈরি করা মানে কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপাদন করবে। তো এই কথাটা আপনি লিখেন, এই যে কার্বন এমিশন মিস নীলোফা ইয়াসমিন বলে দিয়েছে। দা সরি the more the more we consume fossil fuels, the more they generate smoke. আচ্ছা, the more we consume fossil fuels, the more they create smoke. আচ্ছা, এই যে the more they create, আমরা যদি এই যে লাইন দেখলাম the more they generate smoke, এই লাইনটা কঠিন। আমরা যদি এটা বলি, এটা এই লাইনটাকে যদি আমরা ওইভাবে লিখি, আহ consuming consuming more fossil, কনজিউমিং না, বার্নিং দিয়ে এটা কেন, ধুর কি করি এগুলো, বার্নিং মোর ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে ওই যে এগুলোকে ফসিল ফুয়েল বলা হয়। মিন জেনারেটিং স্মোক ইন লার্জ স্কেল। যেভাবে মাথায় আসবে সেভাবে লেখেন, এত সময় দিতে পারবো। বার্নিং মোর ফসিল ফুয়েলস মিন জেনারেটিং স্মোক ইন লার্জ স্কেল হুইচ, যেটা রেজাল্টস ইন, অথবা হুইচ প্রডিউসেস কার্বন, অথবা হুইচ কন্ট্রিবিউটস, আরে বাবা বারবার কাটতে কাজ কাটি, সমস্যা নেই, এটা তো হচ্ছে কি মনে করেন ডিসকাশন ক্লাস, আমি কাটতে পারি, এড করতে পারি। হুইচ কন্ট্রিবিউটস টু কার্বন এমিশন। আচ্ছা দেখেন কি বলেছি, বার্নিং মোর ফসিল ফুয়েলস মিন জেনারেটিং স্মোক ইন লার্জ স্কেল হুইচ কন্ট্রিবিউটস টু বার্ন এমিশন, সরি হুইচ কন্ট্রিবিউটস টু কার্বন এমিশন। কার্বন এমিশন মানে কি আপনার ওই কার্বন উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, এটাই আর কি। আচ্ছা, সো আমি চাইলে এখন একটা উদাহরণ দিতে পারি। ও আপনি খাতা লিখতেছেন? আরে বলে দিয়ে, আমি গ্রুপে কপি পেস্ট করে দিয়ে দিব।
ও, আপনি যদি স্পিকিং বার্ডস এর গ্রুপের হন তাহলে পাবেন না, এটা 7 নম্বর ব্যাচের কপি পেস্ট করে দিতে পারেন। কাটাকাটি তো হতেই পারে, এই এটা তো ডিসকাশন, একটা লাইনকে ডেভেলপ করতে গিয়ে অনেক কিছু করতে হবে। আচ্ছা, এখন আপনি একটা উদাহরণ দিতে পারেন। আপনি উদাহরণ যখন দিবেন তখন আপনি বাস্তবে যা জানেন সেখান থেকে একটা উদাহরণ দিন। একবারে আনতো ফেক স্টোরি বানাবেন না, অতি ফেক স্টোরি বানাবেন না যেটা অবাস্তব মনে হচ্ছে, এরকম কোনো ফেক স্টোরি দিবেন না। অবাস্তব বেশি ফেক স্টোরি দিবেন না। যেমন আপনি ঢাকা সিটির কথা বলতে পারেন, যে ঢাকা সিটিতে আহ এই এগুলোকে বেশি বার্নিং করা হয়, এজন্য বিগত 10 বছরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ঢাকাতে দ্বিগুণ হয়ে গেছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, as the use of oil, gas or coal in large amount, the air of Dhaka city became uh, has become toxic in the last decade. এখানে একটা উদাহরণ দিলাম আমি, এটা কিন্তু সত্য কথা। ফর এক্সাম্পল, as the use of oil, gas or coal in large amount, যেহেতু কি বলতেছি, এই তেল, গ্যাস এবং কয়লা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, the year of Dhaka city has become toxic in the last decade, এই বিগত 1 দশকে ঢাকার বাতাসটা একটা বিষাক্ত হয়ে গেছে। সেটা একটা উদাহরণ দিলাম। এটা কিন্তু মিথ্যা না, ভুয়া উত্তর দেই নেই। আচ্ছা, এটা কেন হয়েছে চাইলে আরেকটা লাইন দিতে পারেন। আপনি উদাহরণ দিয়েছেন, উদাহরণটাকে আর একটু এক্সটেন্ড করতে পারেন। কিভাবে দিতে পারেন? আচ্ছা, ঢাকা মেট্রোপলিটন সিটি দিতে যাচ্ছেন, আচ্ছা মেট্রোপলিটন দিয়ে দেন, একটা ওয়ার্ড বলবে আপনি, মেট্রোপলিটন। আচ্ছা, এগুলো কেন হচ্ছে? এই যে আপনার fuels of factories and cars, this is caused, এটা ঘটেছে কেন? Due to the fuels used by factories and vehicles। তাহলে আমরা এই আইডিয়াটা, উদাহরণটা দেওয়ার পরেও আরেকটা লাইন আমরা অ্যাড করতে পেরেছি। সো দুইটা দুইটা আইডিয়া এখন এখন পর্যন্ত আমরা এখানে দিয়েছি। এই দেখেন, দিস ইজ কোজড, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। গ্রামার ভেরিয়েশন কিছুটা হচ্ছে, ইফ যুক্ত দিয়েছি। আচ্ছা, সোদের দিয়ে দিব না, সোদের দিয়ে দিব আমরা সলিউশনে। আমাদের গ্রামার কয়টা আইটেম? আমাদের গ্রামার হচ্ছে কি ইফ, সো দ্যাট, অলদো, নট অনলি বাট অলসো, প্যাসিভ। প্যাসিভ কিন্তু অলরেডি দিয়ে দিয়ে আসছে, কোনো সমস্যা নেই, প্যাসিভ কয়েক জায়গায় দিয়েছি। সো এখন পর্যন্ত আমাদের মোট কয়টা ওয়ার্ড হইলো আমরা একটু চেক করে দেখে নিই, মোট কয়টা ওয়ার্ড হয়েছে। 173টা ওয়ার্ড। আপনাদের 250 ওয়ার্ড লিখতে অ্যাটমসফিয়ার, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, অ্যাটমসফিয়ার দিতে পারেন, ভালো একটা কথা বলেছেন। তবে তখন টক্সিক, অ্যাটমসফিয়ার যদি বলেন তখন টক্সিক না করে বলতে পারেন আনবিয়ারেবল, অসহ্য হয়ে গেছে। ঠিক আছে, পুরো অ্যাটমসফিয়ারটাকে টক্সিক বলা যায় না। যাই হোক, কোনো সমস্যা নেই। 3 নম্বর যেটা বলেছিলাম, ইন এডিশন, তাছাড়া। ইন এডিশন আমরা কি বলতে পারি? যদি এগুলো পরিমাণ, ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে প্রোডাক্টের দামও বাড়বে। কিভাবে দাম বাড়বে? দেখেন, দুইটা আইডিয়া ভালো করে ব্যাখ্যা দিয়েছি, তৃতীয় আইডিয়া যে খুব ভালো করে ব্যাখ্যা দিতে হবে এরকম না। আচ্ছা, ইন এডিশন দা, আচ্ছা, প্রাইস হাইক মে
be resulted in because of the overuse of these resources. কি বলতেছি ইন এডিশন তাছাড়া প্রাইস হাইক মে বি রেজাল্টেড ইন প্রাইস হাইক মানে কি এই প্রোডাক্টের ঊর্ধ্বগতিকে বলা হয় প্রাইস হাইক এখন আপনি বলতে পারেন দ্য প্রাইস অফ প্রোডাক্ট উইল রাইজ এটাকে না যদি সংক্ষিপ্তভাবে প্রাইস হাইক বলেন তাহলে আপনার ভ্যালু বাড়বে কারণ প্রাইস হাইক এটা হচ্ছে একটা কোলোকেশন এটার ভ্যালু আছে price hike may be resulted in because of the overuse of these resources এই রিসোর্স গুলো বেশি ব্যবহার করলে কি হবে প্রাইসের দাম বাড়তে পারে কিভাবে আচ্ছা বলেন তো কিভাবে কেন কেন মনে হয় যে এই এগুলোর কনজাম্পশন বেড়ে গেলে প্রোডাক্টের দাম বাড়বে কেউ কি একটা লাইন এক্সপ্লেন করতে পারেন মানে আমি তো বললাম সাহস করে বলে ফেললাম যে যদি এই তেল কয়লা গ্যাস এগুলোর ব্যবহার যদি দিন দিন বৃদ্ধি পেয়ে যায় তাহলে প্রোডাক্টের দাম বাড়বে কিভাবে ওই যে ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে প্রোডাকশন কস্টটা বাড়বে আর এটাকে ফিল আপ করতে গিয়ে কি করবে এই কোম্পানি যে ম্যানুফ্যাকচারার যারা আছে তারা প্রোডাক্টের উপর দাম বাড়ায় দিবে ফিল আপ করার জন্য when the production costs increase in factories when the production cost increase in factories the manufacturer কি করবে manufacturers will rise the price of commodities the manufacturers will rise the price of commodities to adjust their profit আচ্ছা এখন এই যে পয়েন্টটা আমি দিচ্ছি এই পয়েন্টটাতে আমার নিজের কাছে মনে হচ্ছে একটা গ্যাপ আছে কি গ্যাপ ওই যেন কি যেন বলে এই যে গ্যাস তেল কয়লা এগুলো বেশি ব্যবহার করলে প্রোডাক্টের দাম কেন বাড়বে কারণ এগুলোর পরিমাণ যখন কমে যাবে তখন এগুলোর দাম বাড়বে আর এই দামটা পুষাইতে গিয়ে তারা প্রোডাক্টের দাম বাড়িয়ে দিবে আপনারা দেখবেন যখনই জ্বালানি তেলের দাম বাড়ে তখন অন্যান্য প্রোডাক্টের দামও বাড়ে কারণ পরিবহন খরচও বাড়ে তো আমার কাছে মনে হচ্ছে এই যে আইডিয়াটা দিয়েছি আইডিয়াটা কিন্তু প্রাসঙ্গিক তখন কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা মিসিং আপনারা পড়ে দেখেন আমি আমার নিজের লেখায় নিজে রিভিউ দিচ্ছি in addition hike may be resulted in because of the overuse of these resources এই রিসোর্স গুলো ব্যবহার করলে প্রাইস হাইক হইতে পারে প্রাইস হাইক মানে কি দ্রব্যের ঊর্ধ্বগতি হইতে পারে when the production cost increase in factory যখন ফ্যাক্টরিতে প্রোডাকশন কষ্ট বেড়ে যায় the manufacturers will rise the price of commodities মানে কি পণ্য to adjust their profit কথা আমার ভুল না কিন্তু এখানে আর একটু ভালো হইতো যদি আমি বলতাম যে রিসোর্স গুলো কমে যাওয়ার পর এই রিসোর্স মানে এই তেলগুলোর দাম বেড়ে যাবে এগুলোর দাম বাড়া মানে হচ্ছে কি প্রোডাকশন কস্ট বাড়া আর এই প্রোডাকশন কস্টটা বাড়ার কারণে প্রোডাক্টের দামও এই কোম্পানির মালিকগুলো বাড়িয়ে দিবে সো এত গভীরে আমার যাওয়ার দরকার নেই আমার কথা ঠিক আছে হ্যাঁ অ্যাজ দ্য রিসোর্সেস আর নন রিনিউয়েবল রাইট সো এত কিছু তো মনে করেন আপনার এই যে আমি যেগুলো লিখতেছি আপনি যে হুবহু আমার মতো করে লিখতে হবে বিষয়টা কিন্তু এরকম না আমি আপনাদেরকে এখানে কি করতেছি সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি আপনি কি করবেন এই সিস্টেমটাকে ফলো করবেন আমাদের টিচারের কাজটা হচ্ছে এইটা আর কোনো কাজ আমাদের না আমাদের কিন্তু এর চেয়ে ব্যতিক্রম কোনো কাজ নাই আমরা যে স্টুডেন্টের যে হ্যাঁ একটা জাস্ট স্টুডেন্টদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি যে আপনি লিখেন প্রসঙ্গ ঠিক রেখে লিখেন 6 পাওয়া কোনো টাফ ব্যাপার না 6.5ও তুলতে পারবেন আমার অনেক স্টুডেন্ট তুলতেছে এই জন্য বললাম অন্যান্য আমার স্টুডেন্ট রিডিং এ খারাপ করে সময় প্রায় মানে যে স্টুডেন্ট খারাপ করেছে বেশিরভাগ রিডিং এ খারাপ করেছে রাইটিং এ আলহামদুলিল্লাহ খারাপ করে নাই বাই মিস্টেক একজন দুজন হয়ে যায় সময় 3-4 জন হয়ে যায় তো এগুলো তো আসলে ওয়ারেন্টি দেওয়া যাবে না আর একজন স্টুডেন্ট ভালো হইলে যে সবসময় ভালো করবে এটাও তো ঠিক না পরীক্ষার হলে কি করবে না করবে কে কে জানে আচ্ছা এই দেখেন 174 ওয়ার্ডের সাথে আরো
আমরা এখন লিখলাম আরো কয়টা ওয়ার্ড, আরো 34টা, তাহলে 174 আর 34 ধরেন 200 ওয়ার্ড। সো 200 ওয়ার্ড অলরেডি হয়ে গেছে। এখন আমি সলিউশন লিখবো, কনক্লুশন লিখবো, দেখবেন আমার আরো মোটামুটি 300 উপরে চলে যাবে। এখন আসেন আমরা সলিউশনের প্যারাগ্রাফে চলে যাই। এগুলো বলবেন না, এগুলো বলবেন না, এগুলো বলা ঠিক না। আচ্ছা এখন আমরা সলিউশনে যাই। তবে আমাকে যদি বলেন হায়ার ব্যান্ডে লেখার জন্য, আমি ওগুলো পারবো না। হায়ার ব্যান্ড, এখানে একটা কথা বলা উচিত যে স্যার আপনি কি 7 এর উপরে কি লিখতে পারবেন কিনা। দেখেন আমি 7 এর উপরে আমাকে দিবে কে? আমি কি প্রতিদিন ফাইনাল পরীক্ষা দিব? না। তো আমাকে 7 কেউ যদি দিতে চায় বা 7 এর উপরে কেউ যদি দিতে চায়, তাহলে একজন এক্সপার্ট লাগবে। তো লোকাল যে টিচার, এরা তো এক্সপার্ট না। আমি সহ লোকাল যে টিচার যারা আছেন কেউই এক্সপার্ট না। আমরা কোনো মতে প্যাট চালানোর জন্য লেকচার দিই। দ্যাটস দ্য রিয়েল ফ্যাক্ট। তো আমি 7, আমার রাইটিংটা 7 এর উপরে হবে কিনা এটা আমি জাজমেন্ট করাবো কার মাধ্যমে? অনেকে দেখেছি নিজের লেখাকে খুব দ্রুত, মানে খুব সহজে বলে ফেলে যে আমার লেখা 7.5 এর, 8 এর। এটা আসলে বলা ঠিক না, কারণ আপনার প্রত্যেকটা লেখা আপনি ক্যামব্রিজে পাঠান, ক্যামব্রিজ যদি বলে আপনারটা 7 এর, তখন 7 বলে। যেমন আমি আমার রাইটিং টাস্ক 1 এর যেগুলো লেখি, এগুলো আমি 7.5 অনেক সময় বলেই দিই যে এটা 7.5 হবে। কিন্তু টাস্ক 2 কখনোই আমি বলি না, কারণ এটা রিস্কি হয়ে যায়। রিস্ক নেওয়ার দরকারটা কি? এটা তো ঠিক আছে, রাইটিং সবসময় লিখতে হয়, লিখবেন এবং প্রফেশনাল লিখবেন। রাইটিং লিখবেন হচ্ছে কি আপনার টাইম ধরে, র্যান্ডম। আপনাদেরকে একটা কাজ দিই, করবেন। কাজটা হচ্ছে কি, কম্পিউটার যাদের আছে, বিভিন্ন ওয়েবসাইট যেমন আইএলটিএস মেন্টর, রাইটিং 9, এগুলো আছে, এগুলোতে প্রবেশ করে যতটা প্রশ্ন পাবেন কপি পেস্ট করে আপনার নোটপ্যাডে নিয়ে আসবেন। এভাবে 300 থেকে 500টা প্রশ্ন একত্রিত করবেন। বিশ্বাস করেন এই প্রশ্নগুলো যখন একত্রিত করবেন আপনার অনেক লাভ হবে। স্টুডেন্টরা বলবে কি বলে 300 থেকে 500 প্রশ্ন কালেক্ট করবো মানে কি? এই প্রশ্নগুলো যখন চোখের সামনে পড়বে তখন আপনার ভিতরে একটা আগ্রহ জন্মে যে এত কঠিন প্রশ্ন পারবো কিভাবে, দেখি না, ক্লিক করে দেখে এখানে কোনো স্যাম্পল আনসার আছে কিনা। রাইটিং বলেন, স্পিকিং বলেন, রিডিং বলেন বলেন যাই বলেন, সবকিছু আপনাদের হাতেই। এখন আপনি যদি কাজ করেন তাহলে বেনিফিট হবে আপনার। আর যদি অপেক্ষা করেন যে আলাদিনের চেরা গাল্লা পাঠিয়ে আপনাকে উন্নতি মানে একটু ভালো স্কুলে নিয়ে দিবেন, কখনো হবে না। রাইটিং ধরলাম আপনি কম পারেন, 6 এর নিচে পাবেন এটা আসলে আশা করা যায় না। কারণ রাইটিং টাস্ক 1 দেখেন আপনি চিত্র দেখে দেখে লিখতেছেন, লেখার সিস্টেমটা একবার বুঝলে, একবার বুঝে ফেলেছেন, বারবার লেখেন। যে প্রশ্নটা কঠিন লাগতেছে, নেটে সার্চ দিয়ে একটা প্রশ্ন পেয়েছেন বা কঠিন লাগতেছে, আপনি কি করা উচিত? এটা স্যাম্পল আনসার কয়েক ওয়েবসাইট থেকে পড়বেন। আমি এইভাবে ডেভেলপ করেছি। আমি একই প্রশ্নের আনসার কয়েক ওয়েবসাইট থেকে পড়েছি। মূলত রাইটিংটা কিভাবে লিখবেন, ভোকাবুলারি কিছু দিবেন, আর কি করবেন, আপনি গ্রামারটাকে ইউজ করবেন। তো গ্রামার তো আলাদা সেক্টর, গ্রামার তো আলাদা শিখবেন আপনি। ইফ, সো দ্যাট, নট অনলি, বাট অলসো, তারপর হচ্ছে কি অলদো, প্যাসিভ, এগুলো তো আপনাদেরকে আলাদা শেখানো হয়েছে। ফোল্ডারে কিন্তু ক্লাসগুলো জমা রাখা আছে, সুন্দর করে দেওয়া আছে, ইউটিউবে আলাদা দেওয়া আছে। ক্লাস কতটা নেবেন, ক্লাস দিয়ে কি করবেন? এই হাজার হাজার ক্লাস দরকার আছে? দরকার নেই। যা বুঝেন যা পারেন তাই লেখার অভ্যাস করেন। আমাকে তো এতগুলো লেখা দেওয়ার দরকার নেই, আপনি যদি 3-4 বার লেখা জমা দেন, 3-4টা যদি রাইটিং আমি আপনাকে দেখে দিতে পারি, যারা অফলাইনের সুযোগ থাকলে তো ভালো ছিল, অনলাইনটা একটু ডিফিকাল্ট, এটাই হচ্ছে ঝামেলা। চলুন আমরা একটু লিখি তারপরে গল্প করি, কারণ ক্লাসের ডিউরেশনটা বেড়ে যাবে। মিস মারিয়া কি বুঝেন না একটু আবার লিখে দিবেন, ঠিক আছে? এখন আমরা লিখবো সমাধানের একটা প্যারাগ্রাফ। একটু আগে কি লিখেছি? আমরা লিখেছিলাম এতক্ষণ প্রভাব কি হইতে পারে। আচ্ছা, সলিউশনের প্যারাগ্রাফের প্রথম লাইনটা মুখস্থ রেখে দেন। সাম প্রপার, আমি নিজে মুখস্থ করে ফেলেছি, স্টুডেন্টদেরকে পড়াই দেবেন। সাম প্রপার ইনিশিয়েটিভস ক্যান বি অ্যাডপ্টেড টু ডিল উইথ দিস প্রবলেম। আচ্ছা, প্রবলেম সলিউশনের সলিউশন প্যারাগ্রাফটা শুরু করেন এভাবে, সাম প্রপার ইনিশিয়েটিভস, কিছু যুক্তিসঙ্গত বা ভালো পদক্ষেপ, ক্যান বি অ্যাডপ্টেড, অবলম্বন করা যাইতে পারে, টু ডিল উইথ দিস প্রবলেম, ডিল উইথ মানে মোকাবেলা করা।
ফোল্ডার যারা নিয়েছেন ফোল্ডার চেক করেছেন, ফোল্ডারে দেখেছেন কিছু পিডিএফ দেওয়া আছে, দরকারি পিডিএফ দেওয়া আছে। ফোল্ডারটা সাজাইতে পারতেছি না ভালো করে, কারণ ওই গুগল ড্রাইভের যে রেঞ্জ বৃদ্ধি করে টাকা দিয়ে কিনে, এখন কার্ড থেকে টাকা নিচ্ছে না, আমি কি করবো, এটার ওয়েট করতেছি। ওখানে আরো কিছু জিনিস অ্যাড করে দিব, অ্যারেঞ্জ করে দিব আর না। দিস প্রবলেমস দিব না আমি, দিস প্রবলেম সম্পূর্ণ প্রবলেমকে একটা প্রবলেম ধরেছি, এই জন্য দিস প্রবলেমস আমি দিব না। জাস্ট এক, পুরোটাকে একটা প্রবলেম ধরেছি এই জন্য। আচ্ছা এখন আসেন, প্রথম পদক্ষেপ কি বলেছিলাম আমরা, প্রথম পদক্ষেপটা কি ছিল? What were the problems? Using renewable energy. আমরা প্রথমে যে পদক্ষেপটা দিব এটা হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি। আপনি তিনটা প্রবলেম দিয়েছেন, এর জন্য কি তিনটা সলিউশন দিতে হবে? যে না, অনেক সময় 10 প্রবলেমের সলিউশন এক হইতে পারে না। আপনার মাথা ব্যথা, আপনার পেট মোটা, আপনার ডায়াবেটিস, এই সব কিছুর সমাধান হচ্ছে কি ফিজিক্যাল এক্সারসাইজ। সো তিন প্রবলেমের এক সলিউশন হতেই পারে। আচ্ছা আমরা প্রথমটা কি বলেছিলাম? রিনিউয়েবল এনার্জি। সো এর আগে আমরা শুরু করেছিলাম আহ ফার্স্ট অফ অল দিয়ে, এখন লিখবো আমরা টু বিগিন উইথ। টু বিগিন উইথ, টু বিগিন উইথ। আচ্ছা কি বলেছিলাম? রিনিউয়েবল এনার্জি বা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি বলতে পারেন। অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি ক্যান বি, আচ্ছা আমরা বলতে পারি দা ইউজ অফ renewable energy should be practiced on a large scale. To begin with, the use of renewable energy should be practiced on a large scale. তাহলে এটাকে প্যাসিভ ভয়েসে দিয়েছি না? প্যাসিভ ভয়েসে দিয়েছি। আচ্ছা মানে বুঝাচ্ছি যে আমরা তো ওই তেল কয়লা গ্যাস এগুলোকে খাইয়ে খাইয়ে শেষ করে ফেলতেছি, এখন একটা বিকল্প কিছু নেওয়া উচিত। বিকল্প যদি নেই তাহলে ওইগুলোর উপরে প্রেসার পড়বে না। এখন আমি উদাহরণ হিসেবে দিতে পারি, দেখেন আমি আপনাদেরকে বলেছি যে যখন আপনি একটা আইডিয়া দিবেন, আইডিয়াকে ব্যাখ্যা দিবেন, ওই একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছে, আপনাকে সিস্টেমটা যে 100% সবসময় ফলো করতে হবে কে বলেছে? আপনি চারটা মার্কিং মনে রাখবেন, যে আমাকে রাইটিং এ ভালো মার্কস পেতে হলে আমাকে প্রসঙ্গ ঠিক রাখতে হবে, 250 ওয়ার্ড লিখতে হবে, আইডিয়া গুলোকে ব্যাখ্যা দিতে হবে, লেখাটা ধারাবাহিক থাকতে হবে, গ্রামারের ভেরিয়েশন আনতে হবে এবং গ্রামার কারেক্ট হতে হবে, ভোকাবুলারি রেঞ্জ ঠিক রাখতে হবে, এবং ভোকাবুলারি ইউজ করার মানে এই যে শব্দ ব্যবহার করার সময় স্পেলিং মিস্টেক যেন কম হয়। আর তো কিছু মাথায় রাখার দরকার নেই। আপনি এত এত থিওরি, এত এত বক্তব্য, এগুলো মাথায় রাখলে আপনার প্রেশার বাড়বে। আপনি শুধুমাত্র রেগুলার কি করেন? আইডিয়া ডেভেলপ করেন, আইডিয়া বেশি বেশি করে শিখেন। আইডিয়া জেনারেট করা যায় না। স্টুডেন্ট অনেক সময় বলে না যে স্যার আমি তো আইডিয়া জেনারেট করতে পারি না, আমাকে কোনো একটা ওষুধ দেন। নাই, ওষুধ নাই, কারণ আইডিয়া জেনারেট করা যায় না। এটা হচ্ছে কি একটা মোবাইল স্ট্যান্ড, এটা দিয়ে আমরা ভিডিও বা ফটো তুলি, ঠিক আছে, মোবাইলটাকে ব্যবহার করি। তো এটার ব্যবহার আপনি কখনো বানিয়ে বলতে পারবেন না। এটা কি জিনিস যদি আপনি জানেন, কখনো যদি দেখে থাকেন এটাকে কেন ব্যবহার করা হয়, তারপরেই আপনি বলতে পারবেন। সো আপনি যদি মনে করেন যে আপনি চোখ মুজে বসে বসে আছেন আর হুট করে মাথায় একটা আইডিয়া চলে আসবে, ইম্পসিবল। স্টাডি করতে হয়, স্টাডি। এই জন্য তো বলেছি আপনি 200 থেকে 300 থেকে 500 প্রশ্ন চোখে দেখেন। 300 থেকে 500 যদি প্রশ্ন, রাইটিং টাস্কের প্রশ্ন যদি চোখে দেখেন আপনি, তাও আপনার লাভ আছে। যখন কঠিন প্রশ্ন চোখের সামনে পড়বে আপনার একটা আগ্রহ ভিতরে আসতে পারে যে এটা তো কঠিন, দেখি না রাইটার যে উত্তর দিয়েছে কি কি আইডিয়া ব্যবহার করেছে। জাস্ট আইডিয়া শিখেন, আইডিয়া স্টাডি করেন। মৃত্যুদণ্ড দেওয়া উচিত কিনা, কেন দেওয়া উচিত বা কেন দেওয়া উচিত না, চিড়িয়াখানায় প্রাণী রাখা উচিত না উচিত না, কেন উচিত বা কেন উচিত না,
ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে, সলিউশনটা কি? এগুলো তো আপনার স্টাডি করতে হবে, হুট করে তো মাথায় আইডিয়া আসবে না। আচ্ছা, এখন আসেন, এখন আমি বায়োগ্যাস প্লান্ট এবং সোলার এনার্জি এই দুটো নিয়ে কথা বলতে পারি। হ্যাঁ, মক্করের রাইটিং টাস্কের বই ফলো করতে পারেন, সমস্যা নেই। আপনি যদি একই জাতীয় রাইটিং টাস্কের আনসার ইয়ে করতে চান, আমার বইতে আসলে স্যাম্পল আনসার কম, আমি বলবো যে যথেষ্ট পরিমাণ দিতে পারিনি। কারণ এত বড় করে বই এখনো বানাতে পারবো না, একটু সময় লাগবে, প্লাস খরচও বেশি। এই যে আমি এখনো মানুষের কাছ থেকে 300 টাকা নিচ্ছি, আমার কষ্ট লাগতে, কারণ প্রিন্টের দোকানের খরচ বেশি, প্রেসে ছাপাবো ওই টাকাটা নাই। ইচ্ছে ছিল, খুব স্বপ্ন ছিল যে স্পিকিং এবং রাইটিং এর বইটা ওইভাবে পাবলিশ করবো, কিন্তু তো ওই টাকা তো নাই। এই জন্য বসে আছি, কখনো যদি সুযোগ হয়। তবে আপনি একই জাতীয় যদি স্যাম্পল পড়তে চান, তাহলে আমি আমার বইটা আসলে আমি নিজের জিনিস সাজেস্ট করি না। তো করবো এই কারণে, যদি আপনি একই জাতীয় স্যাম্পল পড়তে চান, তো আমি স্যাম্পল যেগুলো দিয়েছি এগুলো তো মনে করেন আমি যেভাবে পড়াই ঠিক ওভাবেই দিয়েছি, একই স্টাইলের। তবে এখানে স্যাম্পলের পরিমাণ কম, বাদ বাকি আপনি ইন্টারনেট থেকে পড়েন। রাতে একটু অবসর আছেন, একটু ওয়েবসাইট থেকে পড়েন, আপনার ভালো হইলো আর। মক্করেরটা না পড়ে আমি বলবো রাচেল মিচেল একটা পড়ে, রাচেল মিচেল একটা পড়ে, জাস্ট আইডিয়ার জন্য পড়তে পারেন। আচ্ছা, নাও এই ডেজ বর্তমানে সোলার এনার্জি অ্যান্ড বায়োগ্যাস আর টু কমন sources, common alternative sources to back up our needs. আচ্ছা, কি বললাম? বর্তমান সময়ে কি সোলার এনার্জি এবং বায়োগ্যাস এই দুটা আর টু কমন অল্টারনেটিভ সোর্সেস টু ব্যাক আপ আওয়ার নিডস। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে এগুলোকে ইউজ করা উচিত যাতে আমাদের ওই সোর্স গুলোতে খুব একটা কি না হয়, ওই কি যেন বলে, প্রেশার না পড়ে। উই শুড use these alternatives so that, এখন so that এর ব্যবহারটা দিলাম। তো যখন আমি থিঙ্ক করি লেখি, তখন লাইনটা একটু সুন্দর হয়, যখন থিঙ্ক না করে অন্যমনস্ক হয়ে লিখি, তখন দেখা যায় যে লাইনটা একটু কোয়ালিটি লেস হয়ে যায়। মনে রাখবেন, আপনার টার্গেট যদি একটু ভালো হয়, প্রত্যেকটা লাইন লেখার আগে একটু থিঙ্ক করে লিখবেন। উই শুড ইউজ দিস অল্টারনেটিভস, আমরা এই বিকল্পগুলোকে ব্যবহার করা উচিত, কেন ব্যবহার করা উচিত? সো দ্যাট the pressure on coal, তারপর কি, কোল ওয়েল এন্ড গ্যাস বিকাম লাইটার। লাইটার মানে হালকা হয়ে যায়, যা মাইন্ডে আসতেছে লিখতেছে। উই শুড ইউজ দিস অল্টারনেটিভস, এই বিকল্পগুলো আমাদের ইউজ করা উচিত, কেন? সো দ্যাট, যাতে দ্য প্রেসার অন কোল ওয়েল এন্ড গ্যাস বিকামস লাইটার। লাইটার মানে হালকা হয়ে যায়। সব সময় মনের মতো লিখতে পারবো না। মানুষের ব্রেন সবসময় কিন্তু কারেক্টলি কাজ করে না। একজন স্টুডেন্ট এখানে জয়েন দিয়েছেন, তিনি হাবিবা, যে লাস্ট যিনি জয়েন দিয়েছেন ওর নাম হাবিবা, একটু আগে টেক্সট দিয়েছেন যে এই যে ইয়েতে, ওনার কিন্তু রাইটিং এর স্কোর কিন্তু 6, উনি কিন্তু অলরেডি 6 পেয়েছেন। তো এখন আবার পরীক্ষা দিলে যে আবার 6 পাবেন না, এটার ওয়ারেন্টি নেই। কারণ দেখেন, লাক এমন একটা বিষয়, লাকের কিন্তু আপনি আইএলটিএস পরীক্ষা যদি লাক বিশ্বাস করেন না, তাহলে আমি মনে করবো যে আম, আপনি এখন অনেক পিছনে আছেন। 4টা মডিউল একসাথে ভালো করা, এটা অবশ্যই লাকের একটা ব্যাপার আছে। সবসময় কিন্তু আপনার পারফরমেন্স ভালো, কিন্তু অনেক সময় হয়ে যায়। নুরুন নাহার মুক্তা, আপনি বাড়াতে চান? আচ্ছা, যদি বাড়াইতে চান, তাহলে এক কাজ করবেন, নর্মাল রাইটিং গুলো সাবমিট করেন। আমাকে এক কাজ করবেন, আপনি প্রথমে কলমে লিখে তারপরে আমাকে টাইপ করে দিন, কারণ সমস্যা হচ্ছে গিয়ে পিকচার দিলে দেখতে পারেন, পিকচার দিলে দেখা যায় না সুন্দর করে। টাইম ধরে লিখবেন, এবার পরীক্ষার স্টাইলে লিখবেন, লিখে আমাকে জমা দিন।
যদি আমি ভুলে যাই সেকেন্ড দিন আবার নক দিয়ে দিবেন, কারণ এটা সত্য কথা, অনেকের লেখা পেন্ডিং রয়ে গিয়েছিল। মানুষ মানুষ তো অনেক সময় বুঝেন তো, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ অনেক সময় একটু মেনটেন করতে গিয়ে ভুলে যাই। ইচ্ছা থাকে সবাইকে সাহায্য করার, কিন্তু মানুষ আমাকে সাহায্য করে না, এই জন্য আমি ইদানিং একটু ঝামেলায় পড়ে গেছি আর কি। লিখে দিন, ঠিক আছে? তো দেখবো যে আপনার বর্তমান মানে রাইটিংটা কোন লেভেলে আছে। এখন আসেন আমরা দ্বিতীয় যে আইডিয়াটা দিই, দ্বিতীয়টা যে আইডিয়া দেওয়া যেটা ইয়ে করেছিলাম, প্রপার ডিস্ট্রিবিউশন অফ এনার্জি বাই গভর্নমেন্টস। আচ্ছা, সেকেন্ডলি গভর্নমেন্ট শুড মনিটর দ্য ইউজ অফ দিস ন্যাচারাল রিসোর্সেস। আপনার ব্র্যাকেটে লিখে দিন ওয়েল, গ্যাস, কোল। Governments should monitor the use of these natural resources so that, আবার so that দিয়ে বাক্য দিচ্ছি। আচ্ছা, না so that দিব না। সেকেন্ডলি গভর্নমেন্ট শুড মনিটর মানে কি, একটু পর্যবেক্ষণ করা, the use of these natural resources। আচ্ছা, কেন দিয়ে দিই so that দিয়ে, কি আসে যায়, এ তো আবেগ দিয়ে চললে হবে নাকি? so that people cannot waste them। গভর্নমেন্ট শুড মনিটর দ্য ইউজ অফ দিস ন্যাচারাল রিসোর্সেস। এই প্রাকৃতিক যে সম্পদ যেগুলো আছে এগুলোর ব্যবহারটা একটু মনিটর করা উচিত, যাতে কেউ এটাকে অপচয় করতে না পারে। ওকে, পেনাল্টিজ, পেনাল্টিজ শুড বি, পেনাল্টিজ বা পানিশমেন্ট বলতে পারি আমরা, পানিশমেন্ট শুড বি গিভেন ইফ সামওয়ান মিস ইউজ দিস ভ্যালুয়েবল অ্যাসেটস unnecessarily। এত বেশি থিঙ্ক করতে হবে। পানিশমেন্ট শুড বি গিভেন ইফ সামওয়ান মিসইউজেস দিস ভ্যালুয়েবল অ্যাসেটস, অ্যাসেট মানে সম্পত্তি, আননেসেসারিলি। আর কিছু আমি বলতে চাই না, টায়ার্ড হয়ে গেছে, আর লিখবো না। তার মানে প্রথম আইডিয়াটি ছিল রিনিউয়েবল এনার্জি, দ্বিতীয় আইডিয়া ছিল গভর্নমেন্টের এখানে একটা হস্তক্ষেপ থাকা ভালো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিয়েন, রাইটিং দিয়েন। তবে শর্ত হচ্ছে কি, আমাকে টাইপ করে দিতে হবে। দরকার হলে প্রথমে খাতায় লিখে তারপর ওইটাকে পরে পরবর্তীতে ফ্রি হয়ে আপনি লিখবেন। আবার আমাকে বলবেন যে লিখতে গিয়ে কত সময় গিয়েছে। কোনো হেল্প নিতে পারবেন না, লেখার শর্ত হচ্ছে কি আপনি কোনো হেল্প নিয়ে লিখতে পারবেন, জিরো আইডিয়া থেকে লিখতে হবে। আপনি যে টপিকটা নিয়েছেন ওই টপিকটা সম্পূর্ণ নিজের নলেজের, একটা ওয়ার্ড আপনি ডিকশনারি থেকে নিতে পারবেন, তখন বোঝা যাবে এটা আপনার। আপনি যদি কপি পেস্ট করে বা একটু হালকা হেল্প নিয়ে দেন, তাহলে আপনি যা মার্কস দেবে এটা আপনার মার্কস হবে না। যাই হোক, আমি এটা নিয়ে কথা বলতেছি, আমি আগে ক্লাসটা ফিনিশিং দিয়ে দিই। আচ্ছা, তো দেখি তো কতটা ওয়ার্ড হইলো, একটু কাউন্ট করে ফেলি। ওয়ার্ড হয়েছে আমার 291টা, আলহামদুলিল্লাহ, মোটামুটি সন্তুষ্টজনক। আর দিচ্ছি না, এখন কনক্লুশনে চলে যাচ্ছে ডিরেক্টলি। ইন কনক্লুশন, ইট ক্যান বি, হায়ার ব্যান্ড পেতে চাইলে, হায়ার ব্যান্ড যদি আপনি পাইতে চান, আপনার আইডিয়া গুলো লজিক্যাল হতে হবে, গ্রামাটিক্যাল ভেরিয়েশন বাড়াতে হবে, ওয়ার্ড রেঞ্জ বাড়াতে হবে, ঠিক আছে? এগুলো আসলে সবসময় সম্ভব হয় না, এটা টপিকের উপর ডিপেন্ড করবে, আপনার মুডের উপর ডিপেন্ড করবে, টাইমিং এর উপর ডিপেন্ড করবে। In conclusion, it can be said after above discussion
দ্যাট উপরে আলোচনা থেকে এটা বলা যাইতে পারে যে although the problem is আচ্ছা, আমি আসলে তেমন কিছু কনক্লুশনে আমি তেমন কিছু লিখি না। কনক্লুশনে আমি আসলে তেমন কিছু লিখি না, ওই যে ওয়াজের মতো আর কি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষ ওইরকম আর কি। So it can be said after above discussion that উপরে আলোচনার পর এটা বলা যাইতে পারে যে although the problem is remarkable। আচ্ছা, এভাবে লিখতেছি না, বাদ দিন। The problem is a remarkable one। রিমার্কেবল ওয়ান মানে কি, এই প্রবলেমটা মোটামুটি একটা উল্লেখযোগ্য একটা সমস্যা। দিস ক্যান বি দিস ক্যান বি ট্যাকল মানে কি, বাই টেকিং দ্য স্টেপস মেনশনড ইন দ্য এসে। এটা হচ্ছে কি একটা পাইকারি একটা কনক্লুশন দিলাম, এই পাইকারি কনক্লুশনের সমস্যা নেই, আপনার মেইন মার্কসটা আসবে বডি প্যারাগ্রাফের, মানে দুইটা যে বডি প্যারাগ্রাফ দিয়েছেন সেখানে লজিকের মাধ্যমে। কনক্লুশনটা জাস্ট নিয়ম মাফিক, এটা নিয়ম রক্ষার জন্য দিতে হয়। কনক্লুশনে নতুন কোনো আইডিয়া দেওয়া লাগে না। কনক্লুশনে আরেকটা সহজ উপায় আছে। আপনি যে আইডিয়া গুলো দিয়েছেন সেই আইডিয়া গুলো শর্টকাট যদি বলে দিতে পারেন তাহলে ভালো। যেমন আপনি বলতে পারেন, আমি একটা বিকল্প আপনাদেরকে একটু ডিফিকাল্ট, যাদের টার্গেট হাই তাদেরকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে অনেকটা পাইকারি, কিন্তু এই যে কনক্লুশন এভাবে লেখার কারণে যে আপনাকে মার্কস খুব কমিয়ে দিবে বিষয়টা এরকম না। আপনার মূল মার্কস কিন্তু ওই বডি ওয়ান বডি টু তে। এইটা আমি দিলাম এইভাবে যে এভারেজ স্টুডেন্ট যারা আছে, যাদের নতুন নতুন স্টাইলে কনক্লুশন লিখতে অসুবিধা হয়, তারা এটা এইভাবে লিখতে পারেন যে although the problem is a remarkable one, this can be tackled by taking steps mentioned in the essay। অর্থাৎ এর মধ্যে যে পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে সেটার মাধ্যমে এই প্রবলেমটা সমাধান করা যেতে পারে। এখন যদি স্ট্যান্ডার্ড আর একটু ভালো লিখতে চাই তাহলে কিভাবে লিখবেন, এই দেখেন। আচ্ছা, এই দেখেন, ইন কনক্লুশন বিকল্প বিকল্প কনক্লুশন লিখতেছি। ইট ক্যান বি স্টেটেড বা সেইড এক কথাই, ডিসকাশন দ্যাট উপরে আলোচনা করে এটা বলা যেতে পারে যে আচ্ছা কি কি সমস্যা তৈরি হবে সেটা আমরা এখন পয়েন্ট গুলো জাস্ট বলে দিতে পারি। ডিউ টু ওভার ইউজ অফ ওয়েল গ্যাস এন্ড coal আর্থ ব্যালেন্স, তারপর হচ্ছে কি বলেছিলাম, প্রাইস হাইক, আর কি বলেছিলাম, পলিউশন পলিউশন মাইট বি ক্রিয়েটেড। সো দেখেন আমি কোথায় থেকে কি লিখছি, কি লিখছি দেখেন। আমি যে আইডিয়া গুলো দিয়েছি এই আইডিয়ার কথাগুলোকে আমি জাস্ট সংক্ষিপ্ত লিখে দিয়েছি। কি কি লিখেছি যে it can be stated after discussion that due to কারণে due to overuse of oil gas and coal, সরি কোল কে গোল লিখে ফেলেছি, হায় রে হায়, earth balance price hike and pollution might be, আচ্ছা earth balance damage হবে এখানে, damage price hike and pollution might be created and this can be tackled। এটাকে ট্যাকেল দেওয়া যেতে পারে কিভাবে, by using renewable, আপনি চাইলে এটা নতুন সেন্টেন্সে লিখতে পারেন, আমি নতুন সেন্টেন্সে লিখে দিচ্ছি। however this can be tackled, এটা এভাবে লিখলে আরো সুন্দর, by using renewable energy and by governmental regulation।
এখন দেখেন দুইটা কনক্লুশনই কিন্তু ভালো, তবে প্রথমটা হচ্ছে গিয়ে সকলের জন্য, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে অ্যাডভান্স টার্গেট যাদের তাদের জন্য। এখন দ্বিতীয়টা কিভাবে লেখছি একটু বুঝাই। আমি যে পয়েন্ট গুলো সংক্ষিপ্ত আকার পয়েন্ট যেগুলো দিয়েছিলাম, ব্যাখ্যা না শুধু পয়েন্ট, এই পয়েন্টটাকে ছোট মানে ছোট্ট করে করে তুলে ধরে দিয়েছি। আমাদের প্রবলেম গুলো কি কি ছিল? আর্থ ব্যালেন্স ড্যামেজ, তারপর হচ্ছে প্রাইস হাইক, তারপর হচ্ছে পলিউশন, এগুলো সৃষ্টি হতে পারে এই ইয়ের কারণে, ওভার ইউজ অফ ওয়েল গ্যাস এবং কোলের কারণে। আবার একটু সমাধান কি দিয়েছিলাম? দিস ক্যান বি ট্যাকেলড বাই ইউজিং রিনিউয়েবল এনার্জি এন্ড বাই গভর্নমেন্টাল রেগুলেশনস। অর্থাৎ আমি যা আনসার দিয়েছি আনসারটাকে সামারি আকারে আবার উপস্থাপন করে দিয়েছি। এখন যে কোনো প্রকার রাইটিং টাস্ক হোক, এটা বোথ ভিউজ হোক, প্রবলেম সলিউশন হোক, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এগ্রি ডিসএগ্রি, পজিটিভ নেগেটিভ, সেক্ষেত্রেও আপনি এভাবে দিতে পারেন। বাট উপরেরটা হচ্ছে কি ইজি, কনক্লুশনে ঝামেলা করা কিছু নেই, কনক্লুশনে বলবেন ওই আপনার মতামতটাকে, আপনি যে কথাগুলো প্রথম থেকে বলতে চাচ্ছিলেন ইন্ট্রোডাকশনে, সেম কথাটা আপনি আবার বলে ফেলেন, শেষ, আর কিছু করার নেই। So, এই হচ্ছে কি পূর্ণাঙ্গ একটা রাইটিং। তো আমাকে যদি বলেন এটাতে কত দিব, আমি সর্বোচ্চ 6.5 দিব। কারণ বাবা আমি বললাম তো ওই লেভেলের জাজমেন্ট আমি করবো না এই মুহূর্তে, কারণ আমি লেখি মূলত এভারেজ স্টুডেন্টের জন্য, তাদের টার্গেট 6.5, তাদের জন্য এটা লেখালেখি করি আমি। এর উপরে পেতে চাইলে আপনাকে এটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট ডিসকাশন। একই রাইটিং আপনি যদি বলেন স্যার এই রাইটিংটা আপনি যদি আরেকটু ভালো করে লিখতে চান তাহলে কিভাবে লিখবেন, আমি কিছু ওয়ার্ড চেঞ্জ করবো এখান থেকে, কিছু গ্রামাটিক্যাল ভেরিয়েশন আর একটু বৃদ্ধি করে দিব। বুঝতে পারছেন? একই রাইটিং, এই একই রাইটিং লাইনগুলো ঠিক থাকবে, কয়েকটা ওয়ার্ড চেঞ্জ করব, কয়েকটা গ্রামাটিক্যাল রেঞ্জ চেঞ্জ করে দিব, তখন হয়তো একটু হায়ার ব্যান্ডে যেতে পারে। So, এই হচ্ছে গিয়ে রাইটিং। ওকে, সো মোট কত ওয়ার্ড লিখলাম আমরা আবার লাস্ট চেক করে নিই। আপনারা কেমব্রিজ লাস্ট যাবার আগে একটা পরামর্শ দিই, কেমব্রিজ বইতে যে স্যাম্পল আনসার দেওয়া আছে লাস্টের দিকে মার্কিং সহ, স্যারদের মার্কিং আছে না, ভালো করে ওগুলো পড়বেন রেগুলার। কেমব্রিজ বইয়ের যতটা যতটা মার্কিং ইয়ে দেওয়া আছে ওগুলো পড়বেন। ওগুলো পড়লে আপনি বাস্তবিক মার্কিং সম্পর্কে আইডিয়া পাবেন। আমাদের লোকাল যে মার্কিংটা এগুলো সবসময় কারেক্ট হয় না, এটা সত্য কথা, সবসময় না, প্রায় সময়ই কারেক্ট হয় না। সো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, কে যেন মাঝখানে প্রশ্ন করেছিলেন, এখন প্রশ্নটা করতে পারেন, আমি এই রেকর্ডারটা এখানে অফ করে দিচ্ছি।